আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছো এই ক্লাসটার, যে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে কথা দিয়েছি প্রত্যয় সংক্রান্ত যত সমস্যা রয়েছে এসএসসি লেভেলে সব সমস্যা আজকে দূর করে দিব। সো ক্লাসের শুরুতে একটু তোমরা লিখে জানাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পারছো কিনা, আমাকে প্রপারলি দেখতে পারছো কিনা, এবং তোমরা কে কোন স্কুল থেকে আগামী বছর অর্থাৎ এসএসসি পরীক্ষা দিবা সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানাও, যাতে করে আমি বুঝতে পারি 10 মিনিট স্কুলের আজকের এই ক্লাসটার পরিসর আসলে কত বড় এবং বাংলাদেশের কোন কোন স্কুলে আজকে ছড়িয়ে যাচ্ছে 10 মিনিট স্কুল। তোমরা এই ক্লাসটার শুরুতেই একটু তোমাদের বন্ধুরাও যাতে ক্লাসে জয়েন করতে পারে এই কারণে তাদেরকেও কমেন্টে মেনশন করে দাও। একদম বেস্ট ফ্রেন্ড যারা, তাদেরকে কমেন্টে তাদের ফেসবুক আইডিটা মেনশন করে দাও। আর যারা একটু দুঃসম্পর্কের বন্ধু তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে রাখো। জোকস অ্যাপার্ট, এই ভিডিওটা শেয়ার করে রাখলে তুমি নিজেও পরবর্তীতে তোমার টেস্ট এক্সামের আগে কিংবা তোমার যে কোনো মডেল টেস্টের আগে কিংবা তোমার এসএসসি পরীক্ষার আগেও যখন রিভিশন দেওয়ার দরকার হবে তখন কিন্তু আবার খুব সহজে খুঁজে বের করতে পারবা। সো ঝটপট জলদি জলদি দেরি না করে এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো নিজের প্রোফাইলে অথবা তোমার স্কুলের বন্ধুদের গ্রুপে। দেখা হবে তাহলে নিয়মিত আমাদের এই ক্লাসগুলোতে। সো আমি একটু দেখে নেই আমাদের দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর তোমরা সবাই জয়েন করতে পারছো কিনা। আমরা আজকে প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রত্যয়ের আলোচনা শুনলেই মনে হয় একটু কঠিন, কি যেন খটমটে ব্যাপার স্যাপার। তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যয় টপিকটা যাদের কাছে কঠিন মনে হয় আজকে আমি সবার কাছে এই টপিকটা সহজ করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমার আজকের চ্যালেঞ্জ। সো তোমরা একটু কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলো আর আমিও আমাদের ক্লাসটা তাহলে আস্তে আস্তে করে শুরু করে দেই। লাইভটা যারা যারা শেয়ার করে ফেলেছো তারা কমেন্টে লিখে ফেলো শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা আমাকে সালাম দিচ্ছ, যেমন আমাদের নিয়মিত শিক্ষার্থী সিরাত ফাতেমা আমাদের সাথে জয়েন করেছে, সাইদ আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সিয়াম জয়েন করেছে আমাদের সাথে, রিতা জয়েন করেছে আমাদের সাথে, ভেরি গুড। আস্তে আস্তে আমাদের স্টুডেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা আজকে পড়বো আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 11 নম্বর পরিচ্ছেদ প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আমাদের যাদের কাছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন কঠিন মনে হয় তারা একটু কমেন্টে লিখি হার্ড, আর যাদের কাছে এটা সহজ মনে হয় বা যারা সবকিছু পারে এখান থেকে তারা একটু কমেন্টে লিখি ইজি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আজকে স্টুডেন্টদের অবস্থাটা আসলে কিরকম। ওয়ালাইকুম আসসালাম, দাউদ আরিফ জয়েন করেছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। তানিমা গাজী, তনিমা গাজী শিয়ার ডান, নুরুল্লাহ রিজভী বলেছে ভেরি গুড। আচ্ছা, সাদিয়া আমাদের সাথে জয়েন করেছে, হালিমাতুস সাদিয়া, আরিফা ইসলাম, ফাহমিদাকে মেনশন করেছে, ভেরি গুড। ওকে, সো আমাদের এই ক্লাসগুলো তো হচ্ছে ফ্রি কিছু লাইভ ক্লাস যেগুলো আমি সব স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য নিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স রয়েছে, যে কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও প্রত্যেকটা পরিচ্ছেদ প্রত্যেকটা টপিক সবকিছু ইম্পর্টেন্ট যা যা আছে আমরা একদম ধরে ধরে তোমাদেরকে বেসিক থেকে শুরু করে এসএসসির বোর্ড এক্সামের যে ডিফিকাল্টি সেই বোর্ড এক্সাম ডিফিকাল্টি তোমাদেরকে সলভ করবো। রোকসানা আহমেদ শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। তোমাদের সাথে কিন্তু তোমাদের প্রিয় ফারদিন ইসান ভাইয়াও জয়েন করেছে ক্লাসে। বাকিরাও একটু ক্লাসে ঝটপট জলদি জলদি জয়েন করে ফেললে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আর ক্লাস শুরু করতে করতে তোমাদের যদি এসএসসি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো এক্সাম স্ট্র্যাটেজি বা কোনো টিপস বা ট্রিক্স যদি লেগে থাকে সেটাও আমাকে একটু তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই উত্তরটাও দিয়ে দিব। ইশরাত জাহান বলেছে বেশ হার্ড। আচ্ছা, ফারদিন ভাইয়া বলেছে একটা কবিতা আবৃত্তি করে শোনান। ফারদিন এবং বাকিদের জ্ঞাতার্থে বলছি, আমার ক্লাসে আমি এমনিতেই সুন্দর করে কথা বলার চেষ্টা করি যাতে আমার উচ্চারিত প্রত্যেকটা শব্দকেই মনে হয় এক একটা কবিতা। বুঝতে পেরেছো ফারদিন এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থী সবার উদ্দেশ্যে বললাম আমি এমন ভাবে ক্লাস নেই যে আমার ক্লাসটা শুনলে তোমার কাছে মনে হয় আমি একটা কবিতাই আবৃত্তি করছি। ওকে, স্যার হার্ড বলেছে, সাইয়েদ আহমেদ, শম্পাও জয়েন করেছে আমাদের সাথে, ওমর সানি জয়েন করেছে। অল রাইট, সো চলো আমরা তাহলে আমাদের পড়ায় চলে যাই। আমরা আজকে পড়বো হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন 11 নম্বর পরিচ্ছেদ। সো আমি একটু তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করি। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, আজকের ক্লাসের যে স্লাইড প্রত্যয়ের উপর, এই ক্লাসের স্লাইডটাই তোমাদের যা কিছু যাবতীয় দরকার আছে এই পরিচ্ছেদের সবকিছু কভার করবে, বেসিক কভার করবে, সাজেশন কভার করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা যা এখানে বিভিন্ন বোর্ড থেকে এসেছে সেগুলোও কভার করবে। এই সাজেশনটা পাওয়ার জন্য আমি গ্রুপে এই ক্লাসটা শেষ হওয়ার পর একটা পোস্ট দিয়ে দিব, ওই পোস্ট থেকে তোমরা আজকে ক্লাসে যে স্লাইডটা সেটা কালেক্ট করে নিতে পারবে। অলরাইট, তাহলে বন্ধুরা জয়েন করে ফেললে আমি ক্লাসটা শুরু করতে পারি। আর ইউ রেডি? রেডি হলে থামস আপ দাও, আর রেডি না হলে হচ্ছে থামস ডাউন দাও। অলরাইট, ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি প্রথমেই। তো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের
কোন পরিচ্ছেদটা পড়বো ইতোমধ্যেই তোমরা নিশ্চয়ই জানো। আজকে আমরা পড়বো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যয় দিয়ে শব্দ গঠন, যেটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ 11। এই যে আমাদের কাছে বইটাও আছে, এটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ 11। ওকে, আচ্ছা। এখন চলো এই পরিচ্ছেদ 11-র ব্যাপারে আমরা যা যা বেসিক আমাদের শেখা দরকার সেগুলো একটু শিখে নেই। তো এই যে চলো, বেসিক প্রত্যয় দিয়ে শব্দ গঠন। একদম শুরুতে একটু কালার কোডটা ফলো করতে হবে। দেখো এইখানে শুরুতে একটা গ্রিন কালার দেওয়া আছে, শব্দ ও ধাতু, এটার উপর গ্রিন হাইলাইট করা আছে। অর্থহীন, এটার উপর হচ্ছে ইয়েলো মার্ক করা আছে, ইয়েলো হাইলাইট করা আছে। আর নতুন শব্দ, এটার উপর হচ্ছে পিঙ্ক বা ম্যাজেন্টা কালার হাইলাইট করা আছে। আমরা এই তিনটা কালার চিনতে পেরেছি, রাইট? এরপরে নিচে দেখো বাঘ, দিন, দুল, ক্রি, সবগুলোই হচ্ছে তাহলে শব্দ অথবা ধাতু, যেহেতু গ্রিন গ্রিন, ভাই ভাই। চলে চলে যেমন মাসতুতো ভাই, সেরকম ইয়েলো ইয়েলো তো পিস্তুতো ভাই। বুঝতে পেরেছ? অর্থহীন ইয়েলো করা আছে, আ, ইক, অনা, তব্য, এগুলো ইয়েলো করা আছে। নতুন শব্দ পিঙ্ক কালার করা আছে, বাঘা, দৈনিক, দোলনা, কর্তব্য, এটাও পিঙ্ক করা আছে। আমরা কি কালারের ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা বলো? প্রত্যয় আমি তোমাদেরকে বোঝানো শুরু করব, তার আগে তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে আমরা কি কালার কোডের ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। আর যারা যারা এই লাইভটা শেয়ার দিয়ে ফেলেছো তারা লিখে ফেলো শেয়ার ডান, যাতে করে আমি পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য আসলে অনুপ্রাণিত হই। তোমাদের পার্টিসিপেশন যদি আমি কম দেখি, তোমাদের পড়ায় যদি আমি এরকম অনীহা দেখি, এর মানে হচ্ছে যে আসলে তোমাদের পড়ার প্রতি আগ্রহ নাই, তার মানে আমি এত কষ্ট করে লাইভ ক্লাস নেওয়ারও কোনো দরকার নাই। সো তাহলে আর লাইভ ক্লাস কন্টিনিউ করবো না। যদি তোমরা চাও যে এইরকম ফ্রি লাইভ ক্লাসগুলো আমরা এই গ্রুপে নেই, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লাইভটা শেয়ার দিতে হবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এতটুকু আমরা বুঝে ফেলেছি যে আমাদের কালার কোডটা। এইবার চলো আমরা একটু পড়ে দেখি। এটা কিন্তু বইয়ের লাইন, এটা কিন্তু আমি বানিয়ে লিখি নাই। বলেছে কি, শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। তো আমরা অর্থহীন এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই পার্টটার মানে হচ্ছে যেই জিনিসগুলোর, যেই শব্দাংশগুলোর কোনো অর্থ নাই, অর্থ ছাড়া। নতুন শব্দ মানে এটাও কি বুঝতে পেরেছি, নতুন শব্দ মানে হচ্ছে আগে যে শব্দটা ছিল না নতুন করে তৈরি হয়েছে, এরকম একটা শব্দকেই বলা হচ্ছে নতুন শব্দ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, শব্দ আর ধাতু কি? শব্দ কি সেটা তো আমরা জানি, যেমন বাঘ এটা একটা শব্দ, দিন এটা একটা শব্দ, এটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ধাতু কাকে বলে? আমাদের এই ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ধাতু। আমরা কি জানি ধাতু কাকে বলে? আচ্ছা বলো তো, আমরা কি ক্রিয়াপদ চিনি? ক্রিয়াপদ, ভার্ব, যেটাকে ইংলিশ গ্রামারে বলা হয় ভার্ব, সেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কোনগুলা? এক্সাম্পল দাও তো দেখি, ক্রিয়াপদের এক্সাম্পল দাও তো। ওকে, তনিমা শেয়ার ডান করে ফেলেছে, ভেরি গুড। ওকে, যারা যারা শেয়ার করে ফেলেছো তারা লিখে ফেলো শেয়ার ডান, যেমন লুৎফুর নাহার শেয়ার ডান করে ফেলেছে, ভেরি গুড। লাইভটা শেয়ার দাও যাতে তোমার বন্ধুরাও জয়েন করতে পারে এবং আমরা সবাই মিলে একটা বিশাল ক্লাসরুমে পরিণত করতে পারি আজকে ক্লাসটাকে। উম্মে হাবিবাও শেয়ার করে ফেলেছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ভার্ব বা ক্রিয়া কোনটা? ক্রিয়ার এক্সাম্পল দাও। যেমন করা, খাওয়া, যাওয়া, মারা, নাচা, গাওয়া, এগুলাকে বলে হচ্ছে ক্রিয়াপদ। এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে ক্রিয়াপদ। এখন এই যে ক্রিয়াপদটা আছে, ক্রিয়াপদের যে মূল অংশটা, একদম ছোট্ট যে মূল অংশটা, যেটাকে ক্রিয়ামূল বলা হয়, সেইটাকেই বলা হয় হচ্ছে ধাতু। মানে ক্রিয়ামূলের আরেকটা নামই হচ্ছে ধাতু। তার মানে আমাদেরকে ধাতু চিনতে হলে প্রথমত ক্রিয়াকে চিনতে হবে। যে কোনো কাজের নাম যদি বোঝানো হয়, যে কোনো কাজ যদি বোঝানো হয়, কাজ করা যদি বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রিয়াপদ। সহজভাবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? যেমন যাওয়া, করা, খাওয়া, গাওয়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। ওকে জুই জামান, থ্যাংক ইউ ক্লাসটা শেয়ার করে ফেলার জন্য। ওকে ফাইন। তাহলে এই যে ক্রিয়াগুলো রয়েছে, ক্রিয়াগুলোর যে শর্ট, একদম মৌলিক যে অংশটা, যেখান থেকে এই ক্রিয়াটা গঠিত হয়েছে, সেটাকে বলা হয় ক্রিয়ামূল। ক্রিয়ামূলেরই আরেকটা নাম হচ্ছে ধাতু। ক্রিয়ামূলেরই আরেকটা নাম কি? ক্রিয়ামূলেরই আরেকটা নাম হচ্ছে ধাতু। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া ক্রিয়াপদ তো চিনি, যেমন মনে করেন যে করা, যাওয়া, খাওয়া, মরা, এগুলো হচ্ছে গিয়ে ক্রিয়া, কিন্তু এখান থেকে ধাতু নির্ণয় করতে পারি না, কিংবা এখান থেকে ধাতু অথবা ক্রিয়ামূল যেটাকে বলা হয় সেটা কিভাবে নির্ণয় করব। সো আমি এটাই তোমাদেরকে এখন শিখাবো, যদি তোমরা সবাই এতক্ষণ যা বুঝালাম সেটা বুঝে থাকো। আচ্ছা হ্যাঁ, আমি বই পড়ছি, ভেরি গুড। খাওয়া, ঘুম, পড়া, শেয়ার ডান, শাইমা জয়নাল বলছে। শেয়ার করা এটাও কিন্তু একটা ক্রিয়াপদ। শেয়ার করা, বন্ধুদেরকে মেনশন করা, এগুলো কিন্তু ক্রিয়াপদ।
এখন যেটা বলছিলাম সেই জায়গাটায় আসি, সেটা হচ্ছে যে ক্রিয়াপদ তো আমরা চিনলাম, ক্রিয়াপদ থেকে ধাতু কিভাবে নির্ণয় করে। খুব সহজ একটা নিনজা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে তুই তোকারি করতে হবে। কি করতে হবে? তুই তোকারি করতে হবে। মনে করো খাওয়া, এটাকে তুই করে বললে কি বলবো আমি? তুই খা। এটাকে কি বলবো? তুই করে বললে আমি বলবো হচ্ছে তুই খা। যাওয়া, এটাকে তুই তোকারি করলে কি হবে? এটাকে আমরা বলবো হচ্ছে তুই যা। গান গাওয়ার যে গাওয়া আছে, এটাকে তুই তোকারি করলে কি হবে? এটাকে আমরা বলবো হচ্ছে তুই গা। তার মানে ক্রিয়াটাকে যদি আমরা তুই তোকারি করে ব্যবহার করি, একটা বাক্য গঠন করব যেটাতে আমরা তুই তোকারি করব, তাহলে ক্রিয়ার যে রূপটা আমরা পাবো সেটাই হচ্ছে ক্রিয়ার একদম মৌলিক রূপ, সেটাকেই বলা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। বুঝতে পেরেছি? এতটুকু বুঝলে একটু বলো ভাইয়া ক্লিয়ার? এবার তোমরা, আচ্ছা, যেমন তাসনুভা তাসনিম বলছে ক্লাস করছি, এটাকে দেখে একটু তুই তোকারি করলে কি হয়? ক্লাস করছি, তুই কর। মানে এখানে করছিটা তো ক্রিয়াপদ, এটাকে তুই তোকারি করি, তুই কর। কি বললাম? তুই কর। এই যে যাওয়া থেকে যা, গাওয়া থেকে গা, করা থেকে কর, মরা থেকে মর, নাচা থেকে নাচ, এইগুলাই হচ্ছে ধাতু। যখন আমরা একটা ক্রিয়াকে তুই তোকারি করব, তখন আমরা ক্রিয়ার যে রূপটা পাবো সেটাই হচ্ছে ক্রিয়ার একদম মৌলিক অংশ, সেটাকে বলা হচ্ছে ক্রিয়া মূল, অথবা যার অপর নাম হচ্ছে ধাতু। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। তুই তোকারি করবো, জুই জামান বলছে, ভেরি গুড। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। ওকে, ক্লিয়ার হলে এবার একটু লিখে ফেলো ক্লিয়ার। হ্যাঁ, নুপুরও শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। তুই তোকারি করবো তাহলে পেয়ে যাব। ক্লিয়ার? রাইট? ডান? ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে। এখন তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে শব্দের মধ্যে যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে শব্দ বা ধাতু, আর একটা হচ্ছে তার সাথে যুক্ত হওয়া অর্থহীন কিছু একটা। তাহলে শুরুতে যেটা আছে, দেখো, এই যে মধ্যে যেটা আছে, মনে করো আ, ইক, অনা, তব্য, এগুলো সব ক্ষেত্রে একই রকম, এগুলো সব ক্ষেত্রে অর্থহীন, এগুলোতে আলাদা কোনো স্পেসিফিকেশন নাই। এখন এই যে আ, ইক, অনা, তব্য, এইটা যদি শব্দের সাথে যুক্ত হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এটা যদি একটা ক্রিয়ামূল কিংবা ধাতুর সাথে যুক্ত হয়, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা কৃৎ প্রত্যয়। মনে না থাকলে একটু নোট করে ফেলো, আমি যে বলছি শুনে শুনে একটু নোট করে ফেলো। শুনে শুনে একটু নোট করে ফেলো। আচ্ছা, তার মানে এই যে আ, ইক, অনা, তব্য, এগুলো সব ক্ষেত্রে একই রকম, এগুলো হচ্ছে অর্থহীন শব্দাংশ। শব্দাংশ মানে হচ্ছে শব্দের অংশ, পুরো শব্দ না, একটা শব্দের অংশ, এটাকে বলা হচ্ছে শব্দাংশ, এবং এগুলো হচ্ছে অর্থহীন, এদের নিজস্ব কোনো অর্থ নাই। এখন এই আ কখন, এই এই যে অর্থহীন যে অংশগুলা, এগুলো কি হচ্ছে প্রত্যয় বলে। আজকে আমরা জানি আলাপ করছি সেটা হচ্ছে প্রত্যয়। এই অর্থহীন অংশগুলোকে হচ্ছে প্রত্যয় বলে। কিন্তু প্রত্যয়ের মধ্যে দুইটা বড় বিভাজন আছে। প্রত্যয়ের মধ্যে কি আছে? প্রত্যয়ের মধ্যে দুইটা বড় বিভাজন আছে। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। চলো আমরা একটু তদ্ধিত প্রত্যয় আর কৃৎ প্রত্যয়টা আলাদা করে দেখি। আমরা এই স্লাইডের আলোচনাটা কি ক্লিয়ার? শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলে। যেমন বাঘের সাথে আ যুক্ত হচ্ছে বাঘা, দিনের সাথে ইক যুক্ত হচ্ছে দৈনিক, দুল, এই যে দুল, এটা কি? এটা কিন্তু হচ্ছে একটা ধাতু বা এটা একটা ক্রিয়ামূল। দুল মানে কি? মানে হচ্ছে কাউকে দুলতে বলছে, এরকম। মনে করো একটা দোলনায় আমি তোমাকে একটা দোলনা দেখিয়ে বললাম যে তুই এটাতে দুল, বুঝছো? এই জন্য দুলটা হচ্ছে একটা ধাতু বা ক্রিয়ামূল। এটার সাথে অনাযুক্ত হয়ে দোলনা হচ্ছে। এইভাবে আমাদের এইভাবে আমাদের শব্দগুলো গঠিত হয়। তাহলে আমরা এই স্লাইডটা ক্লিয়ার, রাইট? ডান? তাহলে আমরা এর পরের স্লাইডে চলে যাব। এর পরের স্লাইড। ঠিক আছে, চলো দেখি। এইবার আমরা হচ্ছে তদ্ধিত প্রত্যয় দেখবো। এবার আমরা কি দেখবো? এবার আমরা হচ্ছে তদ্ধিত প্রত্যয় দেখবো, একই এক্সাম্পলের বেসিসেই। একটু আগে যে আমরা বাঘা দৈনিক দেখলাম, একই এক্সাম্পলের বেসিসে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে শব্দের শুরুর যে শব্দকে ভাঙলে, বাঘাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে বাঘ যোগ আ, দৈনিককে ভাঙলে আমরা পাচ্ছি দিন যোগ ইক। তার মানে শব্দকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়। শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? দুইটা অংশ পাওয়া যায়, রাইট? এই দুইটা অংশের মধ্যে শুরুর যে অংশটা,
যেমন এখানে বাঘ আর দিন, বাঘাকে ভাঙলে যে বাঘ পাচ্ছি শুরুতে, আর দৈনিককে ভাঙলে শুরুতে যে দিন পাচ্ছি, এই দুটো যদি শব্দ হয়, তার মানে এই দুটো যদি ধাতুমূল না হয়, শব্দ হওয়া মানে কি, শব্দ হওয়া মানে হচ্ছে এই দুটো যদি ক্রিয়া থেকে উৎপত্তি না হয়, এগুলা এগুলো যদি ধাতু বা ক্রিয়ামূল না হয়, এগুলো যদি ধাতু বা ক্রিয়ামূল না হয়, তখন এগুলোকে আমরা বলি হচ্ছে শব্দ। এখন এরকম শুরুতে যদি একটা শব্দ থাকে, একটা এইরকম একটা শব্দকে বাঘা বা দৈনিক আমি ভাঙলাম, বাঘ আর আ পেলাম, এই যে শব্দটা, শুরুতে যদি একটা শব্দ থাকে, এরপরে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে বলা হচ্ছে, তাকে কি বলে, তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাকে কি বলে, তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওকে, এটা আমাদের বইতেও আছে। এটা হচ্ছে আমাদের বইয়ের 32 নম্বর পৃষ্ঠে আছে। এটা আমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠে আছে? 32 নম্বর পৃষ্ঠে আছে। ওকে, ঠিক আছে, বুঝলাম। আমরা ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলি, না হলে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। একটা শব্দর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। পরের স্লাইডটা দেখালে আরো হয়তো বা ক্লিয়ার হবে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে কৃৎ প্রত্যয়। তার মানে শব্দের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়কে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে বলে হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল বা ধাতু একই কথা, দুইটা আলাদা আলাদা নাম একই জিনিসের। ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কৃৎ প্রত্যয়। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে শব্দের সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়, তার মানে অক্রিয়া যেগুলা, যেগুলা ধাতু না, সেগুলোর সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে আমরা বলি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বাই দ্য ওয়ে, একই প্রত্যয় কিন্তু তদ্ধিত হতে পারে, আবার কৃৎ প্রত্যয় হতে পারে। কিভাবে? এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল তোমাদের বই থেকেই দেই, যে একই প্রত্যয় কিভাবে, আচ্ছা, একই প্রত্যয় কিভাবে তদ্ধিত আর কৃৎ প্রত্যয় দুটাই হতে পারে। তার মানে এই যে অর্থহীন শব্দাংশটা, এইটাকে কি আমি তদ্ধিত প্রত্যয় বলবো নাকি এটাকে আমি কৃৎ প্রত্যয় বলবো, এটা নির্ভর করবে এই অর্থহীন শব্দাংশটা কিসের সাথে যুক্ত হয়েছে। যদি এই অর্থহীন শব্দাংশটা একটা শব্দের সাথে যুক্ত হয়, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এটা যদি একটা ধাতুর সাথে যুক্ত হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমি কৃৎ প্রত্যয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেই, বুদ্ধিমান তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠার এই চার্টটার মধ্যে আছে, এখানে তোমরা দেখে মিলিয়ে নিতে পারো। বুদ্ধিমান, ঠিক আছে, বুদ্ধিমান, বুদ্ধিমানের যে মানটা রয়েছে, এই মানটা কখনো তদ্ধিত প্রত্যয় হতে পারে, আবার এই মানটা কখনো কৃৎ প্রত্যয় হতে পারে। যেমন বুদ্ধিমান কিভাবে যুক্ত হয়েছে, বুদ্ধি যোগ মান। তার মানে বুদ্ধি শব্দটা কি, বুদ্ধি একটা শব্দ, এটা তো কোনো ধাতু না, এটা কোনো ক্রিয়া থেকে উৎপন্ন হয় নাই। তাহলে এই যে বুদ্ধিমান, এই শব্দটাতে মান, এই প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, মান এই প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আবার আরেকটা শব্দ যদি আমি বলি, বর্ধমান, যেটা তোমাদের এইখানে এক্সাম্পলে আছে, বর্ধমান, বর্ধমানের যে মানটা, এটা কিন্তু একটা কৃৎ প্রত্যয়। কেন? কারণ এটা যুক্ত হয়েছে বৃদ্ধ। বৃদ্ধ মানে কি, বৃদ্ধি থেকে বৃদ্ধ, বৃদ্ধ মানে হচ্ছে আরো বড় হওয়া। সংস্কৃত ভাষায় বৃদ্ধি মানে হচ্ছে আরো বড় হওয়া। বৃদ্ধ থেকে বৃদ্ধি, তার মানে এটা একটা ধাতু, বা এটাকে বলা হচ্ছে ক্রিয়ামূল। এই যে একটা ধাতু বা এই যে একটা ক্রিয়ামূলের সাথে মান প্রত্যয়টা যুক্ত হলো, এই কারণে একই মান প্রত্যয়, যেটা একটুখানি আগে কিনা, যেটা একটুখানি আগে আমরা দেখেছি তদ্ধিত প্রত্যয় হতে, এখন দেখতে পাচ্ছি একটা ধাতুর সাথে যুক্ত হয়েছে দেখে, সেই একই মান প্রত্যয়কে আমরা বলছি কৃৎ প্রত্যয়। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই যে অর্থহীন শব্দাংশগুলা, এগুলোকে আমি কৃৎ প্রত্যয় বলবো নাকি এগুলোকে আমি তদ্ধিত প্রত্যয় বলবো, সেটা নির্ভর করবে এটা কিসের সাথে যুক্ত হচ্ছে। এই অর্থহীন শব্দাংশগুলো যেগুলোকে আমরা প্রত্যয় বলছি, এগুলো যদি শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তাহলে ওই প্রত্যয়টাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই অর্থহীন শব্দাংশগুলা যেগুলোকে আমরা প্রত্যয় বলছি, সেগুলো যদি ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কৃৎ প্রত্যয়। ফর এক্সাম্পল এখানে দেখো, দোলনা, দোলনা এটাকে ভাঙলে কি পায়, দুল। দুল মানে কি, এই যে এই ক্রিয়াটা বোঝায় কোনো কিছু একটা দুলা, ঠিক আছে, কোনো কিছু একটা দোলা, এটাকে বোঝায় হচ্ছে দোলনা। যেমন মনে করো
এই যে দেখো একটা এক্সাম্পল দেখে, মনে করো এই যে এটা, এই যে এটা হচ্ছে দুলছে। তা আমি যদি তোমাকে বলি যে তুই দুল, তুই দুল, তখন কি পাবো? তখন হচ্ছে এইটা একটা ধাতু হিসেবে আমরা পাবো, বা এটা একটা ক্রিয়ামূল হিসেবে পাবো। তাহলে এই যে দুলের সাথে যখন অনা যুক্ত হচ্ছে, তখন এই অনা প্রকৃতিটাকে, এই যে অনা কার সাথে যুক্ত হচ্ছে? দুল একটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে, তখন এই অনা প্রত্যয়টাকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। এইবার যদি ক্লিয়ার হয় আমাকে একটু তোমরা ক্লিয়ার লিখে ফেলো। এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম এটাই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটার বেসিক। এইটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারো, ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে তোমরা এসএসসি তে আটকাবা না। ক্লিয়ার কিনা এবার একটু ক্লিয়ার বলে ফেলো ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার? সবার কাছে যদি ক্লিয়ার হয় তাহলে একটা দেখবা আতশবাজি ফুটাবো আমরা। আচ্ছা, সিয়াম খান বলছে আসতে একটু দেরি হয়ে গেল, ইম্পর্টেন্ট কিছু মিস করলাম। পুরা বেসিকটাই মিস করে ফেলেছো। কোনো সমস্যা নেই সিয়াম, একটা কাজ করো, এই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। এখন থেকে বাকিটুকু অংশ লাইভে দেখো, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে তোমার নিজের প্রোফাইলে যেখানে তুমি শেয়ার দিয়ে রেখেছো সেখান থেকে আবার শুরুর অংশটা দেখে নিও, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। রীতা কর্মকার বলছে ক্লিয়ার, ভেরি গুড। শাহিদুল ইসলাম বলছে ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তার মানে ইশরাত জাহানও বলছে ক্লিয়ার, খুবই ভালো। ওকে, খুবই ভালো। সবার ক্লিয়ার? ডান। এই তো ম্যাজিক। তার মানে এতদিন পর্যন্ত যে প্রত্যয় নিয়ে আমরা অনেক বেশি স্ট্রাগল করতাম, আমরা কিন্তু আজকের ক্লাসের একদম শুরুর অংশেই প্রত্যয়ের বেসিকটা বুঝে ফেলেছি। প্রত্যয়ের বেসিকটা বুঝে ফেলেছি। প্রত্যয়ের বেসিক কি বুঝলাম? সেটা হচ্ছে একই শব্দ কৃৎ প্রত্যয় হতে পারে, তদ্ধিত প্রত্যয় হতে পারে, নির্ভর করছে ওই প্রত্যয়টা কার সাথে যুক্ত হচ্ছে। একটা প্রত্যয় যদি একটা শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেই প্রত্যয়টাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর সেই একই প্রত্যয় যদি একটা ধাতু বা একটা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কৃৎ প্রত্যয়। এই তিনটা জিনিস, এই তিনটা কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার হয়, প্রত্যয় চ্যাপ্টারটা তোমাকে আটকাতে পারবে না। প্রত্যয় তোমাকে আটকাতে পারবে না, রাইট? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝে ফেললাম। ফ্যান্টাস্টিক, চলো এরপরে আবার একটু স্ক্রিন শেয়ার করে একটু সামনের দিকে আগানো যাক। এইবার আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন একটু দেখি। আমরা প্রশ্নগুলো দেখব, প্রশ্নের সাথে সাথে উত্তরটা আইডিয়া করতে পারছি কিনা এতক্ষণ যা যা পড়লাম সেগুলো একটু দেখি। প্রথম প্রশ্ন, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি ধাতুর পরে বা ক্রিয়ামূলের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়। পরের প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? এটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? এটা হচ্ছে নাগর। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? এটা হচ্ছে নাগর। ওকে, ওকে। তোমাদের বন্ধু সিরাত ফাতেমা বলছে ফারহান সাকিব ভাইয়া ইজ হিয়ার, বাংলা ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। বুঝে ফেললাম। আচ্ছা, নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? দেখো এখানে কোনটির নিজস্ব অর্থ আছে বলতে শব্দের নিজস্ব অর্থ আছে, কিন্তু আমরা যে প্রত্যয় নিয়ে আলোচনা করছি প্রত্যয়ের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই। প্রত্যয় করে কি, একটা নতুন অর্থ তৈরি করতে সাহায্য করে, কিন্তু প্রত্যয় নিজস্ব অর্থ নাই। উপসর্গের যেরকম নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গ নতুন একটা শব্দ তৈরি করতে সাহায্য করে, প্রত্যয়ও সেম। তবে উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় শব্দের পরের পার্টে বসে। ওকে, এই চারটা আমরা বুঝে ফেললাম ইনশাল্লাহ। জুই জামান বলছে ভাইয়া আপনার মতো স্যার থাকতে বাংলায় কেউ আটকাতে পারবে না। আমি আটকাতে পারবো। আমি যদি তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন করি 100 আটকাতে পারবো। যারা আজকে লাইভ ক্লাসটা করছো না, মিস করছো, তাদের জন্য এমন প্রশ্ন করব যে শিওর আটকাবা, ঠিক আছে? প্রতিশোধ, আমার ক্লাস ফাঁকি দেওয়ার প্রতিশোধ। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? একদম এইখানে, এরপরে আমি তো তোমাদেরকে বেসিকটা বুঝলাম, এখন তোমাদের একটা কাজ আছে। তোমাদের কাজ হচ্ছে এইখানে যে চার্ট গুলো আছে, চার্ট গুলো একটু রেগুলার পড়া। মানে তোমাকে এক বছরে যে পুরোটুকু মুখস্থ করতে হবে তা না, কিন্তু চার্ট গুলো যদি তুমি একটু রেগুলার পড়ো তোমার আইডিয়া চলে আসবে। তোমার আইডিয়া চলে আসবে কি হবে। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত? এটা হচ্ছে পড়ুয়া, পর যোগ উয়া পড়ুয়া। পর যোগ উয়া পড়ুয়া, এটা পড়ুয়া তাহলে এটা পড়ুয়া তাহলে কেমন শব্দ? এটা হচ্ছে কৃদন্ত শব্দ, কারণ
একটা ধাতু পর, এর সাথে একটা অর্থহীন প্রত্যয় উয়া যুক্ত হয়েছে, তাহলে পর ধাতুর সাথে যুক্ত হয়েছে একটা প্রত্যয়, তাহলে এই প্রত্যয়টাকে আমরা বলবো হচ্ছে কৃদ কৃত প্রত্যয়। এবং এই যে পুরো শব্দটা রয়েছে পড়ুয়া, এটাকে আমরা বলবো হচ্ছে কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দ। পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন যদি দেখি, অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়? অবজ্ঞা অর্থে চোরা এই শব্দটা ব্যবহার করা হয় অবজ্ঞা অর্থে। পড়ুয়া কোন প্রত্যয় যোগে গঠিত? পড়ুয়া হচ্ছে একটা উয়া প্রত্যয় যোগে গঠিত হয়েছে, রাইট। তারপর এখানে আরো কিছু প্রশ্ন আছে। বাহাদুরি কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? এটা হচ্ছে ভাব অর্থে। এই যে এইখানে একদম তোমাদের 35 নম্বর পৃষ্ঠার নিচের দিকে এগুলো দেওয়া আছে, এইখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। এই এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনটা কি অর্থ বুঝিয়েছে। অনেক সময় আমরা ভাবি যে প্রত্যয় টপিকটা তো অনেক কঠিন, এটা একদম পড়বো না, স্কিপ করব। বাট এই যে প্রশ্নটা দিয়েছে, মনে করো চোর কেমন অর্থে, চোরা কেমন অর্থে বুঝিয়েছে? অবজ্ঞা অর্থে। অবজ্ঞা মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। টাক যোগ ও সমান টেকো, এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা আমার একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বো। তারপর যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, বর্ধমান কোন প্রত্যয় সাধিত শব্দ? এটা হচ্ছে কৃত প্রত্যয়, কারণ এটা বৃদ্ধ এই ধাতু বা ক্রিয়ামূলটার সাথে যুক্ত হয়েছে মান এই প্রত্যয়টা। তাই এখানে এই যে মান প্রত্যয়টা, এই মান প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়, মান হচ্ছে কৃত প্রত্যয়। অল রাইট। তারপরে দেখি, দক্ষিণা মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা কোনো কিছু, তার মানে আগত। ডিঙা শব্দের সাথে যে আ যুক্ত হয়েছে, এটা ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা, ডিঙা মানে হচ্ছে বড় নৌকা, তার মানে এটা বড় অর্থে বোঝানো হয়েছে। অল রাইট, ঠিক আছে। তারপরে এখানে আরো প্রশ্ন আছে, তুমি যদি ক্লাসের স্লাইডটা ক্লাসের পরে সংগ্রহ করে নাও, তাহলে এগুলো পেয়ে যাবা। বাঘা বলতে কি বোঝানো হয়েছে, নে শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে, শব্দমূলের অন্য নামকে কি বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আহ ইনফরমেশন। শব্দমূলের অন্য নামকে প্রকৃতি বলা হয়। তোমরা অনেক সময় একটু বড় ক্লাসের ব্যাকরণ বই হাতে নিলে দেখবা সূচিপত্রে একটা টপিক দেওয়া আছে, টপিকটার নাম হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। এই যে শুরুতে যে অর্থপূর্ণ অংশটার সাথে যে অর্থহীন অংশটা যুক্ত হলো, এই অর্থপূর্ণ অংশটাকে বলা হচ্ছে প্রকৃতি, আর অর্থহীন অংশটাকে বলা হচ্ছে প্রত্যয়। অর্থহীন অংশটাকে বলা হচ্ছে প্রত্যয়, বুঝছো? তার মানে শুরুর যে অংশটা, যেটাকে আমরা শব্দমূল বলছি, সেটাকে প্রকৃতি বলা হয়, সেটাকে প্রকৃতি বলা হয়। আচ্ছা, ওকে। তারপরে দেখি, বাবারে বাবা, বটগাছের বিজ্ঞানী তো চমৎকার কমপ্লিমেন্ট দিয়েছে। তারপর উক্তি, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসলে আমার কথা মনে করবা এবং একটা মিচকা হাসি দিয়ে এইটা এমসিকিউটা ফিল আউট করে ফেলবো ওই মার্কশিটে। উক্তির প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ ক ত রসইকার, দোলনা দুল যোগ অনা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিজস্ব কোনো অর্থ নাই প্রত্যয়ের, পড়েছি অলরেডি। মেটে শব্দটা দিয়ে উপকরণ বোঝায়, মানে মাটির তৈরি এমন বোঝায়। দীঘল বলতে বোঝা হচ্ছে অনেক দীর্ঘ, মানে অনেক প্রশস্ত এমন বোঝায়। সাধারণত দিঘির ক্ষেত্রে বলা হতো দিঘল দিঘি, এইরকম। মিশুক বাবুয়ানি, এইরকম। এরপরে আমরা কিছু দেখো এমসিকিউ সলভ করব, একদম বোর্ড প্রশ্ন কিছু সলভ করব, রাইট। সো এই পর্যন্ত যত কিছু পড়লাম বোর্ড প্রশ্নের আগে, আমাদের কাছে সবকিছু ক্লিয়ার কিনা একটু বলো, তারপর আমরা চলে যাব আমাদের বোর্ড কোশ্চেন সলিউশনে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম আমাদের কাছে কি ক্লিয়ার কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, তাহলে আমরা চলে যাব বোর্ড কোশ্চেন সলভ করতে, যাতে করে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেইটা দিয়ে আমরা এসএসসি পরীক্ষায় কেমন রেজাল্ট করতে পারবো সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো, তারপর আমরা চলে যাব বোর্ড কোশ্চেন সলভ করতে। ওকে। আর আরেকটা জিনিস ইন দ্য মিন টাইম বলে দেই, এই ক্লাসের একটা পিন্ড কমেন্ট আছে, মানে একটা কমেন্ট পিন অবস্থায় আছে। এই কমেন্টে হচ্ছে এসএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স যদি তুমি কিনতে চাও, তাহলে আমার একটা টিচার প্রোমো কোড আছে। প্রোমো কোডটা হচ্ছে ফারহান SSC 26। এই প্রোমো কোডটার মাধ্যমে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। সো এই প্রোমো কোডটা তোমরা ব্যবহার করবা, বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড, অল ক্লিয়ার। চলো আমরা প্রশ্ন কিভাবে সলভ করব এসএসসি, তার আগে একটু আমরা আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে কিভাবে ভর্তি হয়ে যায় সেটা একটু দেখে আসি এক নজরে। চলো শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায় সেটা একটু এক নজরে দেখে আসি। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা একটু ইন দ্য মিন টাইম আমাকে বলে ফেলো।
তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও ইন দ্য মিন টাইম আমাকে একটু বলে ফেলো তোমরা। অল রাইট। সো দেখা যাচ্ছে স্ক্রিন? ঠিক আছে। দেখো এখান থেকে কি করতে হবে, কিভাবে কিভাবে কি করতে হয় সব দেখাবো। আচ্ছা বাবা, যা যা কিছু কঠিন তোমাদের ফ্রি ক্লাসে যতটুকু পসিবল তো কভার করবোই টেস্টের আগে, এর পাশাপাশি আমরা তোমাদেরকে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেব। অল রাইট, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। দেখো প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে আসবো। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আসা খুবই সহজ, গুগলে গিয়ে জাস্ট 10ms.com এতটুকু লিখলেই হয়ে যাবে, অথবা 10 মিনিট স্কুল লিখলেও তুমি সহজেই আমাদের ওয়েবসাইটটাতে চলে আসবা। আসার পরে তুমি এই যে উপরে অনেকগুলো বাটন আছে, এই বাটন থেকে দশম শ্রেণী সিলেক্ট করবা। কি করবা? দশম শ্রেণী তুমি সিলেক্ট করবা। দশম শ্রেণী সিলেক্ট করার পরে তুমি দেখবা যে এখানে তোমার জন্য অ্যাপ্লিকেবল কোর্স কোনটা। তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তাহলে এই কোর্সটা সিলেক্ট করবা, তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের হও তাহলে এই কোর্সটা সিলেক্ট করবা, তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে এই কোর্সটা সিলেক্ট করবা। তো আমি মনে করো বিজ্ঞান বিভাগ, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে দাম দেখাচ্ছে, সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য আর কতদিন সময় বাকি আছে সবকিছু দেখাচ্ছে। এখানে কোন কোন টিচার তোমাদের ক্লাস নিচ্ছেন সবকিছু কিন্তু এখানে বিস্তারিত ভাবে আছে। আমিও আছি এবং তোমাদের ফার্সিম ভাইও আছে, তোমাদের বাকি সব প্রিয় ভাইয়াপুরাও এখানে আছেন। এই কোর্সটাতে আমরা টোটাল 9টা সাবজেক্ট কভার করব। বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিটেইল লাইভ ক্লাস হবে, একদম শুরু থেকে সব কভার করব। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, আজকে আমরা 12টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, বাট এর বাইরেও আরো অনেক প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো আমরা একদম টপিক ধরে ধরে, পরিচ্ছেদ ধরে ধরে আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে সলভ করব। আমাদের সাজেশন থাকবে এবং আগের যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো তোমরা পেয়ে যাবা। অধ্যায় ভিত্তিক ডেইলি এমসিকিউ পরীক্ষা হবে, যা যা কিছু পড়াবো সবকিছুর উপর ডেইলি ডেইলি পরীক্ষা হবে, এবং ফাইনাল মডেল টেস্ট আর সলভ ক্লাস হবে। ডাউট থ্রেড পাবা তোমরা, তার মানে আমাদের যে ফেসবুক গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপে একটা পোস্ট মনে করো আমি করে দিলাম, যে তোমাদের যার যা কিছু প্রশ্ন তোমরা করতে চাও এই পোস্টার কমেন্টে লিখো, তোমরা যা যা কমেন্ট করবা আমরা সেগুলোর উত্তর দিয়ে দিব। তারপর আমাদের একটা নতুন জিনিস এসেছে, এটার নাম হচ্ছে এক্সাম প্রেপ মডিউল। তার মানে তুমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজড এক্সাম দিতে পারবা, যত খুশি ততবার পরীক্ষা দিতে পারবা। তারপরে গাইডলাইন সেশন, আমরা প্রতি মাসে 2টা করে গাইডলাইন সেশন নিব। যদি কারোর এরকম কোনো সমস্যা হয়, পড়ছো কিন্তু মনে থাকছে না, ভুলে যাচ্ছ, কারোর হয়তো বা অনেক বেশি ঘুম আসছে, কারোর হয়তো বা ভয়ে ক্ষুধাই লাগছে না, এইরকম প্রবলেম থেকে শুরু করে তোমার সাজেশন বলো, তোমার যে কোনো প্রবলেম বলো, আমরা সবসময় তোমাদের সাথে আছি। কারণ আমরা শুধুমাত্র তোমাদের শিক্ষকই নয়, তোমাদের আপন বড় ভাইয়ের মতো তোমাদেরকে পড়িয়ে এসএসসি তে এ প্লাস পাওয়াতে চাই। গত বছর এরকম আমরা 5179 জনকে এ প্লাস পাইয়েছিলাম আমাদের পেইড কোর্স থেকে, তাদেরকে নিয়ে একটা বিশাল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আমরা করেছি। এই বছর আমাদের টার্গেট আরো বড় করে প্রোগ্রামটা করা, যাতে করে 10,000 শিক্ষার্থী এ প্লাস পায়। পূর্ববর্তী বছরের সব আর্কাইভ ক্লাসগুলো, গত বছরের আর্কাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আর এই কোর্সটা মূলত যারা কিচ্ছু পড়ে নাই তাদের জন্য একটা গুড স্টার্টিং হবে। আর যারা সবকিছু পড়েছো, নতুন জাস্ট লাস্ট একটা রিভিশন দিতে চাও, তাদের জন্য এটা একটা চমৎকার কোর্স হবে। অর্থাৎ তোমার টার্গেট যদি হয় রিস্টার্ট করা, তাহলেও এই কোর্সটা তোমার জন্য। তোমার টার্গেট যদি হয় রিভিশন করা, তাহলেও এই কোর্সটা তোমার জন্য। অর্থাৎ এই কোর্সটা, এই প্রসঙ্গে কবি বলেছেন, এক সাবানে কাপড় কাচা, সেই সাবানে গোসল। বুঝতে পেরেছো? এটা সেরকম একটা কোর্স যেটা ভালো স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল, আবার খারাপ স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে তোমার যদি সব পড়া হয়ে যায়, সবকিছু কমপ্লিট, শুধু রিভিশন দিতে চাও, তাহলে এই কোর্সটাতে তুমি এনরোল করো। আর তোমার যদি এমন হয় যে তুমি কিচ্ছু পারো না, একদম ফেলটু, ডাব্বা, পরীক্ষা দিলে আজকেই কট খেয়ে যাবা, তাহলে তুমি এই কোর্সটাতে ভর্তি হও। এই কোর্সটাতে একদম আমরা জিরো থেকে তোমাকে হিরো বানাবো। তো কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য তোমরা এই যে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করার পরে তোমরা পরবর্তী পেজে চলে যাবা, এইখানে প্রোমো কোডটা দিবা। দেখো এখানে প্রোমো কোডটা আমি যদি দিই ফারহান SSC 26, ফারহান তো আমার নাম, এসএসসি তোমার পরিচয়, SSC 26 হচ্ছে তোমার পরিচয়, এই দুইটা লিখে সাবমিট করুন বাটনে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু একটা 500 টাকা ডিসকাউন্ট তুমি পেয়ে যাচ্ছ, এবং মাত্র 2700 টাকায় বিজ্ঞান বিভাগের কোর্সটাতে ভর্তি হতে পারছো। অন্যান্য যেগুলো আছে সেগুলো তো একই রকম ভাবেই, অন্যান্য কোর্সগুলো তো একই প্রোমো কোড দিয়ে তুমি ভর্তি হতে পারবা। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো, যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারা বলে ফেলো যে ভাইয়া অলরেডি এনরোলমেন্ট ডান, দেখা হবে নিয়মিত পেইড ব্যাচের ক্লাসে। এরপর আমরা চলে যাব কোথায়? এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন সলভে। বোর্ড কোশ্চেন সলভে এবার চলে যাব।
ওকে, চলো বোর্ড কোশ্চেন সলভের দিকে এবার আমরা চলে যাই। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখি, এবার অ্যান্সার দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার দাও তোমরা। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? অপশন এ কৃৎ প্রত্যয়, অপশন বি তদ্ধিত প্রত্যয়, অপশন সি কৃদন্ত শব্দ, অপশন ডি তদ্ধিতান্ত শব্দ বা পদ। প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে প্রত্যয় বলবো, এখানে তো বলে দিয়েছে যেসব প্রত্যয় যুক্ত হয়, তার মানে কৃৎ প্রত্যয় অথবা তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটা কিছু হবে। ধাতু, ধাতু আসছে থেকে ক্রিয়া থেকে, ক্রিয়াতে ক্রি আছে, কৃৎ প্রত্যয়তেও ক্রি আছে, এই নিজেটা দিয়ে তোমরা মনে রাখবা, ক্রিয়াতে ক্রি আছে, কৃৎ প্রত্যয়তেও ক্রি আছে, তাহলে আমার কাছে মনে হয় এটার উত্তর হবে হচ্ছে কৃৎ প্রত্যয়। এক নম্বরের কি হবে? আমার মনে হয় এ হবে। এক নম্বরে কি হবে? এক নম্বরে মনে হয় এ হবে। আচ্ছা, আর এই যে তোমাদের কোর্সগুলোর কথা বললাম, এগুলোর লিংক কিন্তু আমাদের কমেন্ট সেকশনেও দেওয়া আছে, এখান থেকেও তোমরা করে ফেলতে পারবা। ইয়েস, একের উত্তর অনেকে এ বলছো, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? কারেক্ট অ্যান্সার একের এ কৃতপ্রত্যয়। ভেরি গুড, দেখেছো তোমরা কিন্তু একটা ক্লাস করছো, জাস্ট আধা ঘন্টা আমার সাথে সময় দিয়েছো মনোযোগ দিয়ে, অলরেডি তোমরা শিখে ফেলেছো প্রত্যয়ের সকল সমস্যা কিভাবে সমাধান করতে হবে। পরের প্রশ্ন দেখি, 2 নম্বর। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? তার মানে এইখানে কোনো ক্রিয়া থাকবে না, এইখানে হচ্ছে একটা শব্দর সাথে কোনো একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করবে, তদ্ধিতান্ত। আচ্ছা, দেখো, খেলনা, এটাকে ভাঙলে কি পাওয়া যায় জানো? খেল যোগ না, তার মানে খেল, এটা কি? এটা তো একটা ধাতু, একটা ক্রিয়া, খেলনা হবে না। নাগর, নাগর কি হবে? আমি পারি না, বাদ দিই, স্কিপ করি, হোল্ডে রাখি। গমন, গমন মানে কি? গমনও কিন্তু একটা কাজ, বুঝছো? গমনও তাহলে মনে হয় হবে না। পড়া, এটা তো সরাসরি একটা ক্রিয়া, বুঝাই যাচ্ছে, পর যোগ আ, পড়া। তাহলে একটাই বাকি আছে, নাগর, যেটা মনে করো আমরা পারি নাই, দেখেছো? যেগুলা রং অ্যান্সার সেগুলো কেটে দিলেই কিন্তু কারেক্ট অ্যান্সার পৌঁছে যাওয়া যায়। 2 নম্বরের উত্তর কি হবে তাহলে? দুইয়ের উত্তর, দুইয়ের উত্তর হবে হচ্ছে বি, নাগর। যারা যারা পেরেছি তারা বলো যে ভাইয়া হয়েছে আমার। দুইয়ের উত্তর হচ্ছে বি, নাগর। 3 নম্বর প্রশ্ন দেখি। না, ইয়াসমিনের উত্তর ভুল হচ্ছে, দুইয়ের এ হবে না, দুইয়ের হচ্ছে বি হবে, নাগর হবে। খেলনা, ওই যে বললাম না, খেলনা কিভাবে হয়? খেলনা হচ্ছে খেয়াল যোগ না, খেলনা এইভাবেই তো হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখি পরের প্রশ্ন। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত? গেও, কানাই, বেতো নাকি চোরা? আচ্ছা, এটা প্রশ্নটা ভুল এসেছে একটু, এটার অ্যান্সারটা ঠিক করেছিলাম আমি, পড়ুয়া হবে, পড়ুয়া। এই যে এইটা ঠিক আছে, পড়ুয়া। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত? এটা হচ্ছে পড়ুয়া হবে, 3 নম্বর। ওকে, পরের প্রশ্নটাতে যাই। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? ক্রি যোগ তব্য, কর্তব্য, প্রাণ যোগ ই, প্রাণী, জাল যোগ ইয়া, জালিয়া বা জেলে, মিশন যোগ ইয়, মিশরীয়, কোনটা হবে কৃত প্রত্যয়? আচ্ছা, সিয়াম বলেছে ভাই আমার হয়েছে, ভেরি গুড। আচ্ছা, ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে কেন বাবা? ভাত খেতে দৌড় দিচ্ছ নাকি তোমরা? লাইভটা একটু শেয়ার দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে রাখো, পরে কিন্তু খুঁজে পাবা না। তখন একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আফসোস। এমন ফ্রি লাইভ ক্লাস করার সুযোগ অকালে হারালে পরীক্ষার আগে বসে বসে কাঁদতে হবে আড়ালে, বুঝছো? ওকে, ইয়াস। এটার উত্তর কি হবে? কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? এটা হচ্ছে ক্রি যোগতব্য কর্তব্য। এটা কিন্তু একদম প্রথম দিকে ছিল, এই যে বইয়ের কোথায় থাকে, এটা একটু পারতে হবে। সবচেয়ে তুমি জানো এই প্রত্যয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনগুলা? মানে এই 4টে এক্সাম্পল একদম শুরুতে যেগুলো দেওয়া আছে না, বাঘা, দৈনিক, দোলনা আর কর্তব্য, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে একদম শুরুতেই যে 4টে এক্সাম্পল দেওয়া আছে, মানে চার্টের গুলা, টেবিলের গুলা তো আছেই, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা, যে 4টা দিয়ে আমরা আজকে ক্লাসে শুরু করেছি। বাঘা, দৈনিক, কর্তব্য, আর আরেকটা কি? আরেকটা কি? বাঘা, দৈনিক, কর্তব্য, আরেকটা কি? তোমরা বলো।
আচ্ছা, তনিমা গাজীটা হয়েছে, ভেরি গুড। ওকে, পরের প্রশ্নটা দেখি। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সহযোগ ইষ্ণু সহিষ্ণু, পঙ্কযোগ ইল পঙ্কিল, পযোগ ইত পঠিত, ভাজযোগ ই ভাজি। তদ্ধিত প্রত্যয় মানে কি? শুরুতে একটা শব্দ থাকবে এবং ধাতু থাকবে না। আমার মনে হয় পঙ্কযোগ ইল পঙ্কিল। 5 নম্বর, পঙ্কযোগ ইল পঙ্কিল। পঙ্কযোগ ইল পঙ্কিল। ইয়াস, দেখেছো আমাদের উত্তর সঠিক হয়েছে। যারা যারা 5-এর বি বলেছো, পঙ্কযুগ ইল পঙ্কিল, তাদের সবার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখি 6 নাম্বার। এইটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন। আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম টাক যোগ ও সমান সমান টেকো। এখানে ও প্রত্যয়টা যেটা টাকের সাথে যুক্ত হয়েছে সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? দিনাজপুর বোর্ডে 2023 সালে এবং কুমিল্লা বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন। অপশন এ নিন্দা, অপশন বি যুক্ত, অপশন সি ভাব এবং অপশন ডি জাত। কোনটা হবে বলো? টাক যোগ ও টেকো, এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হচ্ছে? নিন্দা, যুক্ত, ভাব নাকি জাত? ওকে, বি উত্তর দিয়েছি ইশরাত জাহান, ভেরি গুড। আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ তোমরা একটু বলতে হবে কিন্তু 6-এর বি, না হলে তো বোঝা যায় না তোমরা কখন কোনটার উত্তর দিচ্ছ। ইয়াস, কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে যুক্ত। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, যুক্ত। ভেরি গুড, যারা যারা আমরা বোর্ড কোশ্চেনটা পেরে গেছি। 7 নম্বর, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দটা? অবজ্ঞা মানে কি? তুচ্ছ তাচ্ছিল্য করেছে কোন শব্দটায়? কানাই, গেঁয়ো, বেতো নাকি চোরা? চোর চোর ভাব, চোরা। এইটা কি হবে বলো? প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় কোন শব্দ? কানাই, গেঁয়ো, বেতো, চোরা। 7 নম্বর প্রশ্ন, সাতের কত সেটা একটু লিখে জানাতে হবে। আচ্ছা, সাইদ আহমেদ বলছে স্যার বাগর্থ অনেক কঠিন। ঠিক আছে বাবা, বাগর্থ আমরা পড়াবো, শেষ মুহূর্তের প্রস্তুতি করছে পেইড ব্যাচে। ফ্রিতে পড়িয়ে কি লাভ বলো? ক্লাসে কয়জন হাজির হয়েছে আজকে? 90,000 মেম্বারের একটা গ্রুপ, ক্লাসে আসছো কয়জন বলো? এই জন্যই আসলে বাংলাদেশে দুটি জিনিসের দাম নেই। একটি হচ্ছে সৃজনশীলতা এবং আরেকটি হচ্ছে ফ্রি পড়ানো, ফ্রি সার্ভিস। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? ওকে, সাতের উত্তর হচ্ছে চোরা। সাথে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাথে ডি, চোরা। পারবো, ভেরি গুড। তারপর দেখি 8 নম্বর প্রশ্ন। নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? দেখেছো যখন পড়িয়েছি তখন কিন্তু আগেই বলেছিলাম এগুলো ইম্পর্টেন্ট, তখন তো আমার কথা বিশ্বাস করো নাই। এটা এসেছে কুমিল্লা বোর্ডে 2024 সালে এবং বরিশাল বোর্ডে 2023 সালে। অপশন এ ঢাকাই, অপশন বি কানাই, অপশন সি ডাক্তারি এবং অপশন ডি দক্ষিণা। দক্ষিণা বাতাস মানে কি? দক্ষিণা বাতাস মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা বাতাস। উত্তরের হাওয়া মানে কি? উত্তরীয় মানে কি? উত্তরের হাওয়া বলতে বোঝায় না যে উত্তর দিক থেকে আসা বাতাস, ওই রকম। দক্ষিণা কি? দক্ষিণা মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা বাতাস। আহারে, জাহি জায়েদ বলেছে সবই কঠিন। এই প্রসঙ্গে কবি বলেছে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। জিহাদের অবস্থা হয়েছে ওরকম, বলেছে সবই কঠিন। এটার উত্তর কি হবে? 8 নম্বরের উত্তর কি হবে? 8 নম্বরের উত্তর হবে যে ডি। 8-এর উত্তর হচ্ছে ডি, রাইট। 8-এর ডি, দক্ষিণা। ঠিক আছে, 8-এর ডি, দক্ষিণা। পেরে গেছি। তারপর 9 নম্বর প্রশ্ন দেখি। সিলেট বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক? চল যোগ ইষ্ণু চলিষ্ণু, পঠ যোগ ইত পঠিত, ভাত যোগ ই ভাজি নাকি মিশর যোগ ইও মিশরীয়? এটা তোমরা নিজেরা সলভ করো, আমি আর হিন্ট দিব না। বলে বলে তোমাদের অভ্যাসই খারাপ হয়ে যাচ্ছে। বলো, সিলেট বোর্ড 2023 সালে যদি তুমি পরীক্ষা দিতা এই প্রশ্নটা তো সরাসরি পরীক্ষার হলে গিয়ে পেতা, সলভ করতে হতো তখন। বলো, এটার উত্তর কি হবে?
9 নম্বর, নিচের কোনটি প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণ সঠিক? চল যোগ ইষ্ণু চলিষ্ণু, পঠ যোগ ইত পঠিত, ভাজ যোগ ই ভাজি, নাকি মিশর যোগ ইও মিশরীয়? কোনটা হবে? আর তোমাদেরকে যে বলেছিলাম তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করতে, সেটা করছো? সেটা তো করো নাই, শুধু নিজে এ প্লাস পাওয়ার চেষ্টা করলেই হবে? পরে দেখবা যে স্কুল ফ্রেন্ডরা রেজাল্ট একই রকম না হওয়ার কারণে একই কলেজে পড়তে পারতেছো না। তুমি মনে করো হিংসা করে, ঠিক আছে, তুমি মনে করো হিংসা করে তোমার বন্ধুকে, স্কুল ফ্রেন্ডকে আজকে ক্লাসটার ব্যাপারে জানালা না, তো তুমি দেখা গেল এসএসসি তে এ প্লাস পেলা, তোমার বন্ধু রা তোমার অন্য বন্ধুরা হয়তো বা এসএসসি তে এ প্লাস পেলো না। তো দেখা গেল তুমি একটা কলেজে ভর্তি হলো, তোমার বন্ধুরা আরেকটা, সব বন্ধুরা স্কুল ফ্রেন্ডে আরেকটা কলেজে ভর্তি হলো। এরপর সব বন্ধুরা একসাথে মিলেমিশে পড়ে এইচএসসি তে ভালো রেজাল্ট করলো, আর তুমি একটা ভালো কলেজে পড়লেও একা একা পড়ার কারণে এইচএসসি তে ডাব্বা খেয়ে গেলা। তাহলে দেখো তো আজকে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার না করার জন্য বড় ধরাটা কে খেলো, তুমি নাকি তোমার বন্ধুরা? উত্তর হচ্ছে তুমি, এবং কারণ হচ্ছে তোমার হিংসা। ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে মিশরীয়, মিশরযোগ ইও মিশরীয়। দেখেছো, সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন সলভ করে ফেললাম। 10 নম্বর প্রশ্ন, শব্দমূলের অন্য নাম কি? বাহ, ঢাকা বোর্ডে তো খুব সহজ প্রশ্ন এসেছিল 2024 সালে। শব্দমূলের অন্য নাম কি? ধ্বনিমূল, প্রকৃতি, শব্দগুচ্ছ নাকি বিভক্তি? শব্দমূলের অন্য নাম কি? ধ্বনিমূল, প্রকৃতি, শব্দগুচ্ছ নাকি বিভক্তি? প্রশ্ন নম্বর 10, 10-এর উত্তর দাও। হাবিবা নয়ের সি বলেছে। ওকে, ভুল হয়েছে যদিও। হাবিবার উত্তর শব্দমূলের অন্য নাম কি? ধ্বনিমূল, প্রকৃতি, শব্দগুচ্ছ নাকি বিভক্তি? ঢাকা বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রকৃতি, যেটা আমরা কিন্তু পড়েছি অলরেডি একবার, যে শুরুর অংশটাকে বলা হচ্ছে প্রকৃতি, যেটার অর্থ থাকে, আর এরপরে যে অর্থহীন অংশটা সেটাকে বলা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি আর প্রত্যয় দুইটা যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে, প্রকৃতি আর প্রত্যয় দুইটা যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে। 11 নম্বর প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে, রাজশাহী বোর্ড 2022 সালে, চট্টগ্রাম বোর্ড 2022 সালে, কুমিল্লা বোর্ডে 2017 সালে, সিলেট বোর্ডে 2015 সালে, যশোর বোর্ডে 2008 আর 2010 সালে। দোলনা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? দেখেছো, এটাই হচ্ছে অভিজ্ঞতার দাম। তোমাদের কিন্তু শুরুতে বলেছিলাম যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু ক্লাসে পড়ানোর সময় বলে দিয়েছিলাম কোনটা কোনটা ইম্পর্টেন্ট, রাইট? একদম শুরুতে বলেছিলাম যে চার্টের বাইরে যে চারটা এক্সাম্পল আছে, দোলনা, তার মধ্যে একটা দোলনা, দৈনিক, বাঘা, তো এইগুলো ইম্পর্টেন্ট কর্তব্য। দোলনা, দৈনিক, বাঘা, কর্তব্য, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন বলো দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখেছো, পরীক্ষা অনেকবার এসেছে, তোমাদেরও আসতে পারে। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? 11 নম্বর উত্তর। প্রশ্ন নম্বর 11, দুল যোগ অনা, দোল যোগ না, দিল যোগ না, দিল যোগ অনা। আমার তো দেখেই মনে হচ্ছে বি ভুল, কারণ আচ্ছা না তো, বি তো হতে পারে, হাই হাই সর্বনাশ। দোল, এটা তো হতে পারে, দোল যোগ না দোল না হতেই পারে। দেখেছো, পড়া না থাকলে তো সেই রকম ধরা, প্রকৃতি ও প্রত্যয়তে কিন্তু কমন সেন্স খাটিয়ে উত্তর দেওয়া সম্ভব, কিন্তু সঠিক উত্তর দেওয়া প্রায় অসম্ভব। বুঝতে পেরেছো? দিল না হবে না, দিল অনা এটাও হবে না, তাহলে কি হবে? এ অথবা বি এর মধ্যে একটা উত্তর হবে, এ অথবা বি এর মধ্যে একটা উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা। সো দেখে নিই সঠিক উত্তর, যারা যারা এ উত্তর দিয়েছো তাদের সবার উত্তর সঠিক। এটা হচ্ছে দুল যোগ অনা দোলনা, দুল যোগ অনা দোলনা, রাইট, ভেরি গুড। তারপর দেখি 12 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ডে 2022 সালে এসেছে, 2015 সালে এসেছে, যশোর বোর্ডে 2022 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 2009 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 2010 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2009 সালে, এবং রাজশাহী বোর্ডে 2013 সালে আসা প্রশ্ন। কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়? কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়? কৃৎ প্রত্যয় সাধিত সব পদটিকে কি বলা হয়? বিভক্তিযুক্ত পদ, সমাসবদ্ধ পদ, কৃদন্ত পদ নাকি সমস্ত পদ? সমস্ত পদ বলা যাবে না, কারণ সমস্ত পদ বলে হচ্ছে সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে, তার মানে এইটা তো হচ্ছে না, রাইট? 12 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 12,
এটা সলভ করতে পারলে মোটামুটি বুঝবো যে আজকে তোমাদের পড়াটা কমপ্লিটের কাছাকাছি হয়েছে, কারণ তোমাদের এখানে চার্টে টেবিল করে অনেকগুলো প্রত্যয় দেওয়া আছে, সেগুলো একটু তোমাদেরকে বারবার পরে আয়ত্ত আত্মস্থ করতে হবে। শুধু আমার ক্লাস করলেই তোমার এসএসসির এমসিকিউতে 30-30 পাবা না, ক্লাস করার পাশাপাশি বাসায় পড়তে হবে। আমি তোমাদের বেসিকগুলো বুঝিয়ে দিয়েছি, যে জায়গাগুলোতে কনফিউশন হয় সেগুলো বুঝিয়ে দিয়েছি, বাট তোমাকে নিজেকে পড়তে হবে বাসায়। এই যে প্রকৃতি প্রত্যয়গুলো আছে, এগুলো কি করতে হবে জানো? এগুলো সিবিকেএম করতে হবে। সিবিকেএম মানে কি? চোখ বন্ধ করে মুখস্থ, সিবিকেএম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। 12 সি বলছে অনেকে, কৃদন্ত পদ, কৃদন্ত পদ, কৃদন্ত পদ, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ কৃদন্ত পদ। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এইবার তাহলে আমরা কিন্তু প্রত্যয় সংক্রান্ত আমাদের যত সমস্যা ছিল মোটামুটি সলভ করে ফেলেছি। বাকিটা পারতে হলে আমাদেরকে বাসায় পড়তে হবে, তাই তো? তো প্রত্যেক ক্লাসটা আজকে কেমন লাগলো বলো তো? আমার কাছে কিন্তু ফ্যান্টাস্টিক লেগেছে, একদম আতশবাজি উড়ানোর মতো ফ্যান্টাস্টিক লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে বলো তো? ওকে, এখন চলো দেখে আসি আমাদের এরপরে করণীয় কি। এখন চলো দেখে আসি আমাদের এরপরে করণীয়টা কি। আমরা তো আজকে ক্লাসটা করলাম, ক্লাসটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে কি করতে হয়, প্রত্যয় কিভাবে নির্ণয় করতে হয়, প্রত্যয় কিভাবে পড়তে হয়, খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, রাইট? আশা করি তোমরা বুঝতেও পেরেছো, তাই না? আচ্ছা, এইবার চলো আমি একটু তোমাদেরকে আমাদের গ্রুপ অ্যাক্টিভিটি গুলো দেখাই, যেগুলো তোমরা রেগুলার মিস করছো দেখে অনেক কিছু তোমাদের মিস হয়ে যাচ্ছে। আমাদের গ্রুপটা যেটা তোমাদের জন্য বানানো হয়েছে, তোমাদের এসএসসি প্রস্তুতির কথা মাথায় রেখে বানানো হয়েছে, গ্রুপটার নাম হচ্ছে SSC 26 সুপার স্টুডেন্টস 10ms। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে ক্লাসের রিভিউ দিবা তোমরা এই গ্রুপে লিখে। রিভিউ কেমন হয় দেখি তো, একটু একটা রিভিউ দেখা যায় কিনা এখানে। আমি যদি একটা রিভিউ বের করার চেষ্টা করি, লেটস সি পাওয়া যায় কিনা। সো আমার লাস্ট ক্লাসের পরে কেউ কেউ রিভিউ দিয়েছিল, তো আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যারা রিভিউ দিবে তাদের রিভিউগুলো কিন্তু আবার অ্যাপ্রুভ করে দিব। সো ক্লাস শেষ হওয়ার পরপরই ক্লাস রিভিউ দিয়ে দিবা, যাতে করে আমিও আমার টিম বুঝতে পারি যে ক্লাসগুলো আসলে তোমাদের কাজে আসছে কিনা, নাকি তোমরা জাস্ট টাইম পাস করার জন্য ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ ক্লাসটা সামনে পড়ে গেছে দেখে করেছো। আচ্ছা, যেমন এইটা একটা ক্লাস রিভিউ, বাট এত ছোট করে যদি তুমি লিখো যে ক্লাসটা কিভাবে তোমার কাজে এসেছে, তাহলে আসলে বোঝাটা কঠিন যে ক্লাসের কোন জিনিসটা তোমার কাছে ভালো লেগেছে, কোন জিনিসটা তোমার জন্য ফ্রুটফুল হয়েছে। এই যে এখানে যেমন দেখো একটা বিস্তারিত মোটামুটি ক্লাস রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের ফার্স্ট সেম ভিআর এই যে দেখেছো, সুন্দর করে ক্লাস রিভিউ এখানে দেওয়া আছে যে ক্লাসটা কেমন লেগেছে, এবং শিক্ষককে ধন্যবাদও দেওয়া হয়েছে যে এরকম একটা ফ্রি ক্লাস তোমাদের জন্য ডিজাইন করে ফেলার জন্য। এখন তোমাদেরকে আরো কিছু জিনিসপত্র এখান থেকে দেখাই, যেগুলো দেখলে তোমাদের সামনে কাজে লাগবে। সো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো, এগুলো হচ্ছে এখানকার যে ফিচার্ড অপশনটা, এটাতে ক্লিক করবা। ফিচার্ড অপশনটাতে ক্লিক করলে তোমরা হচ্ছে দেখো এইখানে তোমাদের রুটিনটা দেওয়া আছে, দেখেছো? রুটিনটা এখানে তোমাদের দেওয়া আছে। যেমন আজকে অক্টোবর 27 তারিখ রাত 10টায় প্রত্যয় দিয়ে শব্দ গঠন তোমাদের ফারহান ভাইয়া ক্লাস নেবে। এরপরের ক্লাসগুলো দেখো তোমাদের ফারসিম ভাই নেবে। সো রুটিনটা কোথায় পাবা? এই ফিচার্ড অপশনে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি এখানে পেয়ে যাবে, এবং ফিচার্ড অপশনে অন্যান্য যে ইম্পর্টেন্ট জিনিসপত্র সেগুলো কিন্তু তোমরা পাবা। এখন যে জিনিসটা নিয়ে আমি প্রতিদিন কাজ করছি এবং তোমরা ন্যূনতম পাত্তা দিচ্ছ না, সেটা একটু আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে তোমাদের জন্য সাজেশন বা নোট বানিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সমাস প্রক্রিয়া শব্দ গঠন, দেখো এইখানে তুমি তোমার মোবাইল স্ক্রিনে জুম করলে দেখতে পারবা, দেখেছো? সমাস প্রক্রিয়া প্রক্রিয়া শব্দ গঠন একদম সমাসের বেসিক বলো, নিনজা টেকনিক বলো, কিভাবে সমাসের কোন জিনিসটা মনে রাখা যায়, এগুলো সব কিন্তু এখানে আমি লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা পড়ছই না। তোমাদের কাজ হচ্ছে এগুলো পড়া এবং শেয়ার করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করা, যাতে করে তোমার বন্ধুরাও ক্লাসগুলোতে জয়েন করতে পারে। ওকে, সো আমরা আবারও আসবো পরবর্তী ক্লাসে। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেটা তোমরা আমাকে বলে ফেলো।
সুহাসিনী বলছে, ভাইয়া আমাদের বাংলা সেকেন্ড পেপার রাইটিং সাজেশন চাই সুন। তোমাদের রাইটিং সাজেশন আমি দিব যদি আমি যেই ব্যাকরণের সাজেশনগুলো নিয়ে প্রতিদিন কাজ করছি, প্রত্যেকদিন আমার 1 ঘন্টার মতো সময় যায় এই সাজেশনগুলো বানাতে, কিন্তু দেখা যায় যে তোমরা এই সাজেশনগুলো খুলেও দেখো না, পড়ো না, বন্ধুদেরকে মেনশনও দাও না, বন্ধুদের সাথে শেয়ারও করো না, এবং নিজেরাও কমেন্ট করে কোনো এঙ্গেজমেন্ট বা পার্টিসিপেট করো না। সো এমনটাই যদি চলতে থাকে তাহলে আলাদা করে আসলে নির্মিত সাজেশন বানানোর ব্যাপারে আমি খুব একটা ইন্সপায়ার্ড হতে পারছি না কিছু। তোমাদের কাজ হচ্ছে আগামী দিনগুলোতে আমার বানানো সাজেশনগুলোতে সর্বোচ্চ পার্টিসিপেট করা, তাহলে হয়তো বা আমি দ্রুততম সময়ের মধ্যে তোমাদের নির্মিত সাজেশনগুলো বানিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আজকে সবাই চলে গেলেও নূপুর বলছে আমি যাব না কারণ আমি বাংলা কম পারি। ওমা, এতক্ষণ ক্লাস করে বাংলা বুঝি একটু শিখতে পারো নাই তুমি? হাই হাই সর্বনাশ। ঠিক আছে। তনিমা গাজী বলছে, ভাইয়া আজকে কি গিফট দিবেন না? আমি যে তোমাদেরকে আমার মূল্যবান সময় ব্যয় করে ফ্রিতে একটা লাইভ ক্লাস দিচ্ছি, এটাই কি তোমাদের জন্য একটা বিশাল বড় গিফট না? বাবারে বাবা, শখের কোনো কমতি নাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আরো চমৎকার ক্লাস করব। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা বাকি বন্ধুরা যারা ক্লাসে জয়েন করে নাই তাদেরকে হিংসা লাগানোর জন্য লিখে জানাও ক্লাস রিভিউ হিসেবে SSC 26 সুপার স্টুডেন্টস 10 এই গ্রুপটাতে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, বাই বাই।